নমস্কার বন্ধুরা, আমি সহে অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আজ অলৌকিক জোনে ঘটনা পাঠিয়েছেন অনিন্দিতা। অনিন্দিতা এর আগেও অলৌকিক জোনে ঘটনা শেয়ার করেছেন। উনি লিখছেন, সহেলিদি, বর্তমানে আমার বাবা অবসরপ্রাপ্ত একজন সরকারি কর্মচারী ছিলেন, কিন্তু তখন যে সময়কার ঘটনা, তখন আমার বাবা মেদিনীপুরে পোস্টেড ছিলেন। কোন জায়গায় ছিলেন, কী বৃত্তান্ত, এই সবগুলো আমি জানাতে চাইছি না, আর সেটা খুব একটা গল্পের জন্য দরকারিও না। বাবা যে সময় ওখানে ছিলেন, ওখানে বেশ ভালো উচ্চপদস্থ ছিলেন, এবং বাবার গাড়ি চালাতেন একজন কাকু। কাকুর নাম ছিল হারান। বর্তমানে কাকু মারা গেছেন, অল্প বয়সী কাকু মারা গেছেন। তো তখন কাকু বাবার গাড়ি চালাতেন, শুধু তাই না, উনি একদম আমাদের বাড়ির মতো হয়ে গেছিলেন। টুকটাক আমার মায়ের হাতে হাতে কিছু বললে, বৌদি যদি এটা বলে জিনিসপত্র এনে দেওয়া, এগুলো করতেন। আমার মা আমরা তখন খুব ছোট, আমাদেরকে নিয়ে মেদিনীপুরে, আর আমার মা বা আমার বাবা আমাদের প্রত্যেকের যা কিছু সব কলকাতায়। তো মেদিনীপুরে গিয়েছিল চাকরি সূত্রে, কারণ যেতে হয়েছিল, ট্রান্সফারেবল জব। তো মা প্রথমবার যখন মেদিনীপুরে যান আমাদেরকে নিয়ে, আমার বোনের বয়স 7-8 মাস, আর ওনার বয়স বলছে এই বছর 6 হবে। তো দুটো বাচ্চাকে নিয়ে নতুন একটা জায়গায় মায়ের বেশ মাকে সমস্যায় পড়তে হয়েছিল। আর ঘটনাটা কিন্তু আজ থেকে অনেক বছর আগেকার। ওই সময় ওই হারান কাকু প্রচুর ওদের সাহায্য করতো। সে বাবার গাড়ি চালিয়ে চলে গেল, এরকম প্রফেশনাল না, উনি এছাড়া অনেক কিছু বাড়ির সুবিধা অসুবিধা দেখতেন। হারান কাকুর ওয়াইফ এসে মায়ের অনেক সাহায্য করতেন। তো পারিবারিক একটা বন্ধুত্ব তৈরি হয়ে গেছিলো। তা কথায় কথায় বিভিন্ন কথাবার্তা হতে হতে একদিন একটা ঘটনা কাকু বলেছিলেন। ঘটনাটা ছিল কাকুদের গ্রামের ঘটনা। একটি ছেলেটির নাম বলছি না, তিনি রিক্সা চালাতেন। হয়তো বর্তমানে এখন উনি ওখানে রিক্সা চালান, কে বলতে পারে, বা যাই হোক কিছু অন্তত করেন। সেখানে উনি খুব অল্প বয়সে, তখন তার বয়স হবে খুব বেশি হলে 21 কি 22 বছরের ছেলে। তো তার বাবা রিক্সা চালাতো, কিন্তু খুব অল্প বয়সে লিভার খারাপ হয়ে গিয়ে নেশা করতো, মারা গেছে। এবার মা, ওই অল্প বয়সী ছেলে যদি বিপথে চলে যায়, বাবা তো নেশা করে প্রাণ গেল, মা লোকের বাড়ি কাজ করতো, তাড়াতাড়ি করে ছেলের বিয়ে দিয়ে দিয়েছিল। আর যার সঙ্গে বিয়ে দিয়েছে সেই মেয়েটিও খুব অল্প বয়সী মেয়ে। এরপর বিভিন্ন জায়গায় তারা লোকের কাছে প্রচণ্ড কথা শুনতে হতো। কেন কথা শুনতে হতো? প্রচণ্ড ধার দেনা ছিল। ওর বাবাকে বাঁচাতে গিয়ে ওর মা প্রায় সর্বশান্ত হয়ে গেছিল। এমনিতেই তো খুব বেশি রোজগার ওর বাবার ছিল না, নেশা করে চলতো। তারপর ওর মা লোকের বাড়ি কাজ করে, বাগানের কিছু ফলমূল বিক্রি করে যেটুকু টাকা জমিয়েছিল বাবার পেছনে চলে গেছে। প্রতিটা মুহূর্তে পাওনাদার, আর বাড়িটা যেহেতু বন্ধক দেওয়া ছিল, খুব সমস্যার মধ্যে দিন কাটত। এবার শুধু রিক্সা চালিয়ে ওর হতো না। সকালের দিকটা কি করতো, কখনো কখনো সবজি নিয়ে বিক্রি করতো, বেলায় রিক্সা নিয়ে বেরোতো, এরকম বিভিন্ন রকমও কাজ করতো সংসারকে সাহায্য করার জন্য। নতুন বউকে ওর মা শাশুড়ি কাজ করতে দিত না, যে নতুন বউ এসে পরের বাড়ির বাসন মাজবে বা কিছু করবে না, আমি আমার ছেলে খাটবো, বৌমা বাড়িতে থাকবে। বৌমাকে শাশুড়ি মা খুব ভালোবাসতেন, বৌমা তার একটা সঙ্গীর মতো হয়ে গেছিলেন। এরকম সময় বলছে, সেই বছরে পুজোর সময়কার ঘটনা। সারা বছর যেমন তেমন করে সংসার চলে, তো এবার পুজোর ঠিক আগে আগে আর কি, তখন পুজো ধরুন অক্টোবর মাসে, এটা হয়তো জুলাই আগস্টের কথা বলছি, আগস্ট ধরে নিন। তো সেই সময় ওর মা বললো, দেখ বাবা, এই সময় দেখেছি অনেকে সারা বছর হয়তো করে না, এটা এক্সট্রা কোনো কাজ করলো, কোনো সাজের জিনিস বিক্রি করা বা পোশাক কিছু শহর থেকে কিনে এনে বিক্রি করা, অনেকগুলো ইনকাম হয়। এবার ছেলে বলছে, তো এখানে আমাদের তো এখানে গ্রামগঞ্জে কে কিনবে? বলছে, কে বলেছে তোকে? গ্রামগঞ্জের মেয়েরা কি সাজে না? দেখ না, নিয়ে বসে পড় একটা জায়গায়, দেখবি কত বিক্রি হবে। মায়ের কথা ওর ভালো লাগা, ছেলেটার সব থেকে বড় গুণ খুব পরিশ্রমী। শহর থেকে বিভিন্ন যোগাযোগ করে ও কিছু সাজের জিনিস, ইমিটেশনের কিছু গয়না, ক্লিপ, কানের দুল, যেমন হয় আর কি,
যে ঠেলাটা নিয়ে সকালবেলাও সবজি বিক্রি করতো, ঠেলাটা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা মানে স্টেশনের আগে এমন একটা জায়গা যেখানে খুব জনবহুল বাজার মতন জায়গা, সেখানে সন্ধ্যাবেলায় নিয়ে জিনিসগুলো নিয়ে বিক্রি করতে বসতো। প্রথম খুব বেশি বিক্রি না হলে যত পুজো এগিয়ে আসতে থাকলো ওটার বিক্রি আরও বাড়তে থাকলো। সকাল থেকে তখন রিক্সা চালাতো, আর ঠিক সন্ধ্যের পর ওই জিনিসগুলো নিয়ে বসে পড়তো বিক্রি করতে, রিক্সা বাড়িতে রেখে দিয়ে। এবার তার মধ্যে অনেকে ওকে টন্ট করতে যে কি রিক্সা চালাচ্ছিস না কেন, এখন তো অনেক লোক যাতায়াত করছে, পুজোর সময় তো লোকের যাতায়াত বেড়েছে, রিক্সা ছেড়ে এইসব কী করছিস, এই পয়সা পাবি। কিন্তু ও মন দিয়ে ওই কাজটা করতো। এদিকে পাওনাদারদের চাপ ক্রমাগত বাড়ছে, একটা নির্দিষ্ট দিন দিয়ে দিয়েছে যে এই দিনের মধ্যে টাকা শোধ করতে না পারলে তোমাদের বাড়িতে বিক্রি করে দিয়ে কিছু তোমাদের দিতে হবে, বাকিটা তোমরা উঠে যাও, আমি আমার টাকা নিয়ে নেবো। যে পাওনাদার সে বলে গেছে, মানে সুদখোর মহাজন এক টাইপের, অনেকগুলো সুদের টাকাটাও বহুদিন দিতে পারেনি। তো চতুর্দিকে পুজোর আনন্দ, সবাই হৈ হৈ করছে, কিন্তু ওদের পরিবারেতে কোনো আনন্দর কোনো চিহ্ন নেই। তো বউকে নিয়ে, বউ ছিল ওর খুব সুন্দরী, বউকে খুব একটা চট করে বার করতো না। এবার ভাবলো যে মেয়েদের জিনিস তো, আমি তত বোঝাতে পারছি না যে বউকে নিয়ে যদি বসি জিনিসগুলো বিক্রি করতে তাহলে হয়তো অনেক টাকার সেল হবে। এই করে বউকে নিয়েও বসতে শুরু করলে এবার বউকে দেখে আরও মেয়েরা এগিয়ে আসলো। অনেক সময় ছেলেরাও এসে তার মায়ের জন্য হোক, বন্ধুর জন্য হোক, জিনিস কিনে নিয়ে যেতে থাকলো। সেল আস্তে আস্তে বাড়তে শুরু করলো। তো একদিন কি হয়েছে, ওর বিষয়টা বলেও যেখানে মানে জিনিসপত্রগুলোকে নিয়ে কিনতে বসতো সেখান থেকে ওদের বাড়ি কিন্তু অনেক দূর। ও কী করতো, রিক্সাটা নিয়ে আসতো, রিক্সাটা একটা জায়গায় দাঁড় করিয়ে রাখতো, দাঁড় করে রেখে ওগুলো বিক্রি করতো। এবার ঠেলাটা একটা জায়গায় রাত্রিবেলা যখন অনেক রাত যাওয়ার সময় হতো, ঠেলাটা একেবারে সরিয়ে দিয়ে জিনিসপত্রগুলো একেবারে ব্যাগেতে ঢুকিয়ে প্যাকিং করে রিক্সা নিয়ে স্বামী স্ত্রী ওরা বাড়ির দিকে রওনা দিত রাত্রিবেলা। এটা ছিল ওদের প্রতিদিনের দিনলিপি। বউ একটু দেরি করে আসতো, বউকে ওর মা এসে দিয়ে চলে যেত, মা কিছুক্ষণ থাকতো, মা চলে যেত, তারপর ওরা স্বামী স্ত্রী একসঙ্গে যেত। তো সেদিন দেখছি প্রায় সন্ধ্যে 7টা বেজে গেছে, 7:30, বউ এলো না। এদিকে বউ তো বিকেলের মধ্যে চলে আসে বা মা এসে দিয়ে চলে যায়। মোটামুটি ওদের একটা নির্দিষ্ট টাইম ছিল, জানতো যে এই সময় আমার বউ আসবে, আর বউ এলেই বিক্রি বাধাটা ভালো হতো। কেন এত সুন্দর ওকে দেখে বা ওর হাসি কথাবার্তা শোনার জন্য কিছু মেয়েরা এসে বৌদি বৌদি বলে দাঁড়িয়ে পড়তো। এটা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ ছিল। বউ আসছে না, কিন্তু তার থেকে বড় কথা ওর খুব চিন্তা হচ্ছে, কি করব, একবার কি দোকানটা ফেলে বাড়িতে গিয়ে একবার দেখে আসবো কোনো সমস্যা হলো কি না। আচ্ছা, আর ওর আরও বেশি চিন্তা হচ্ছে সুদখোর মহাজন এসে বাড়িতে কোনো ঝামেলা টামেলা করছে না তো। আমি সেই সকালে বেরিয়েছি, এখনও আমি বাড়ি ঢুকিনি, ঢুকবো তো রাত্রে। এরকম নানা রকম ভাবতে ভাবতে এবার জিনিসপত্র কেনা বেচা চলছে, কাস্টমারও আছে, চলে যাব ভাবছে, কিন্তু আরও দুটো লোক এসে পড়ছে, যেতে আর পারছে না। এরকম সময় দেখছে বউ একটা খুব হালকা একটা শাড়ি পরে, হালকা মানে শাড়িটা এত বেশি ফিনফিনে যে তার শরীরের অনেক অংশ দেখা যাচ্ছে। তো এই ধরনের শাড়ি প্রথমত তখন পরার চল ছিল না, আর ওর বউয়ের কাছে এরকম শাড়ি ছিলও না। হঠাৎ ওরকম পোশাক দেখেও একটু অবাক হয়ে যায় যে ভুল দেখছে নাকি অন্ধকারে। কাছে এগিয়ে আসতে দেখে হ্যাঁ, বউ আজকে বড্ড উগ্র সেজেছে, আর তার সাজটা এতটা উগ্র হয়েছে, একে তো সুন্দরী কিন্তু বেশ দৃষ্টিকটু লাগছে ওর নিজের চোখেই। তো এবার এত অনেক লোকজন ছিল, ওই রকম উগ্র সাজ দেখে আরও 5জন লোক এসে ভিড় করেছে। কেনাকাটা সেদিনকে আরও অন্য দিনের থেকে ভালো হলো। প্রথম কথা, মা এসে ওকে দিয়ে যায়, আজকে মা আসেনি, ও একা এলো, আর সাজগোজটা অদ্ভুত টাইপের করেছে। আরও কিছু লোক জিনিসপত্র হয়তো কিনবে না, ইচ্ছা করে পাশে এসে দাঁড়িয়ে নানা রকম কথা বলছে বা আর চোখে ওকে দেখছে, সেটাও বুঝতে পারছে যে ওয়াইফকে লোকে খারাপ চোখে দেখছে। তো ও আস্তে করে বলে যে তুমি এরকম অদ্ভুত সেজে এসেছো কেন, সাজগোজটা এরকম করাটা তোমার ঠিক হয়নি, একটু হালকা সাজগোজ করবে, এখানের লোক তো ভালো না, তো ভালোভাবেই এখানকার লোকজনের দৃষ্টি তো ভালো না, গ্রামগঞ্জের ব্যাপার, তুমি এরমভাবে সাজগোজ করো না। তো বউ বলছে যে কেন, আমি তো রোজ এরম সাজি। কথাবার্তাগুলো কেমন এলোমেলো বলছে, চোখগুলো কেমন ভার ভার হয়ে আছে, মনে হচ্ছে যেন অনেকক্ষণ কান্নাকাটি করেছে, ভাবছে মায়ের সঙ্গে কিছু হলো নাকি। কিন্তু মা তো ওকে একদম মেয়ের মতো ভালোবাসে, আর এই মেয়েটারও মুখে কোনো রা নেই,
খুব ভালো, দুজন দুজনকেই ভালোবাসে। তো বাড়ি থেকেই পাওনাদাররা এসে কোনো গণ্ডগোল পাকিয়েছে, কিছু কি হয়েছে? তো এরকম নানা রকম ভাবনা চিন্তা করতে করতে একটা সময় বললো যে আজকে আর বিক্রি বাটা করবো না, চলো। তখন 9টা বাজে, বাড়ি যাই। তখন ওয়াইফ বলছে না, যতক্ষণ লোক আছে তুমি বেচা কেনা করো। তো সেদিন প্রায় অর্ধেকেরও বেশি যেটুকু যা মালপত্র সপ্তাহে একদিন গিয়ে নিয়ে আসতো, মানে যেখান থেকে মাল নেয় আর কি পাইকারি দরে, শেষ হয়ে গেল। এবং ও নিয়ে ফিরে আসছে, এবার রিকশায় উঠবে। বউকে বলল তুমি উঠে বসো, আমি একটু পাশ থেকে আসছি। এসে দেখলো বউ ওভাবে বসে আছে, 4-5 জন লোক ওর দিকে বিশ্রীভাবে তাকাচ্ছে, নানাভাবে ঠাট্টা তামাশা করছে। বউ কোনো উত্তর দিচ্ছে না, বউ চুপ করে বসে আছে। তো এসে রিকশা নিয়ে এবার রিকশা চালাতে শুরু করেছে তাড়াতাড়ি। পেছন থেকে কিছু লোকের কটু বাক্য, বাজে হাসির শব্দ আসছে। কারণ পোশাকের জন্য কেমন একটু অদ্ভুত টাইপের, বারবার বলছে অদ্ভুত টাইপের সেজেছে। এবার একটু ফাঁকা ফাঁকা হতেই যে ভিড় বাজারটা কেটে গেল। ও বলছে তুমি এরকম অদ্ভুত টাইপের সাজগোজ করতে গেলে কেন, হঠাৎ কি হলো? তোমার কি মনে এরকম অদ্ভুত সেজে গুজে আমাদের বিক্রি বেশি হবে? তুমি এরমভাবে সেজে দাঁড়ালে, যদি সেটাই তুমি ভাবো তো এমন কিছু করার দরকার নেই। তাতে বিক্রি বাটা হলে হবে, না হলে না হবে, তুমি যেমন তুমি তেমন থাকবে, তোমার নিজেকে পরিবর্তন করার কোনো দরকার নেই। বউ চুপ, বউয়ের তরফ থেকে কোনো উত্তর আসছে না, ও চুপ করে বসে আছে। কিছুটা রাস্তা চলে এসছে, বউ কোনো উত্তর দিচ্ছে না। ও এবার অন্য কথা বলছিল, কথা বলতে বলতে পেছন ঘুরে বলছে, দেখছে বউ স্থির হয়ে বসে আছে। মুখটা দেখে মনে হচ্ছে বেশ কিছু একটা ঘটনা ঘটেছে। চুপচাপ, চোখে ভার, চোখ মুখ ভার। বলছে কিছু কি হয়েছে, কিছু কি হয়েছে? নানানভাবে জিজ্ঞেস করছে। বউ মাথা নেড়ে বলছে না, কিছু হয়নি। তখন ওরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, একদিকে জঙ্গল, একদিকে ধুধু করছে মাঠ, মানে তখন মাঠে কোনো ফসল নেই, এমনি ফাঁকা মাঠ। রাত্রেবেলা চাঁদ উঠেছে। বউ রিকশায় বসে আছে, আর ও রিকশাটাকে দাঁড় করিয়ে বউকে কী হয়েছে বলো, কী হয়েছে বলো বলে কথা বলিয়েছে। বউ ঘাড় নেড়ে যাচ্ছে, একটা দুটো শব্দ বলছে, আবার চুপ করে আছে। এইভাবেই ওদের নিজেদের মধ্যে কনভারসেশন চলছে। বিভিন্ন রকম জিজ্ঞেস করছে, কেউ এসে তোমায় কিছু বলেছে, কেউ তোমায় কিছু বাজে কথা বলেছে, আচ্ছা মা কি তোমায় কিছু বলেছে? কি কথা বলছে না। বেশ অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 10টা বেজে 20-25 হয়ে গেছে, বা তার বেশি হবে। এবার অনেকক্ষণ ধরে বলো কি হয়েছে, কি হয়েছে, তুমি কেন আজকে তোমাকে এরকম অদ্ভুত লাগছে কেন, অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করাতে হঠাৎ ও মানে রেগে ওর স্বামীর দিকে তাকিয়েছে, আর খুব খারাপ ভাষায় ঝাঁঝিয়ে উঠেছে। বেশ করেছে সাজ করেছে, মানে এরকমভাবে একটা খারাপ ভাষায় ওর স্বামীর দিকে। ও মানে ওর হাজব্যান্ড প্রায় ছিটকে যাওয়ার মতো, যে কি তুমি তো এইভাবে কথা বলো না, এরমভাবে কথা বলছো কেন, কি হয়েছে, কেউ কিছু তোমায় বলেছে? নিশ্চয়ই কিছু হয়েছে, এবার তো আর লুকোতে পারবে না, এত রেগে গেছো কেন? আরে আমাকে বলো, আমি তো জানি না, আমি তো সারাদিন বাড়ি ছিলাম না, সেই রিক্সা নিয়ে সকালে বেরোলাম। তখন ওর খেয়াল পড়লো, ও যখন সকালবেলায় বেরোবার আগে না পান্তা ভাত খেয়ে বেরোতো। যে সকল ওর বউ খাবার বেড়ে দিচ্ছিল, মা বোধহয় কিছু টুকটাক কাজ করছিল পাশে বসে। তো তখন ওদের যে বাড়িটা যে কিনবে, সেই মহাজনের লোক কিনবে, মানে ওই যে যেহেতু টাকা দিতে পারেনি, যেটা আমি আগেই বলেছি, ওদের বাড়িটা মানে নিজেরা নিয়ে নেবে, কিছু টাকা ওদের দিয়ে দেবে, ওতে নাকি ওদের বাড়ির যে ওরা যে লোনটা করেছে সেটা শোধ হয়ে যাবে, মানে ওদের নিজেদের মাথা ছাদটা থাকবে না। হাতে ক টাকা দেবে সে আর কে জানে, বলেছে তোমাদের সুদ নিয়ে আসল নিয়ে এত টাকা হয়েছে, আমি বলেই টাকা দিচ্ছি, অন্য কেউ হলে তাও দিত না। তো ওর মা বলছে যদি তাতেই যদি শোধ হয়, মাথায় ছাদ চলে যাবে, কেউই চায় না, কিন্তু ওদের কাছে আর রাস্তা ছিল না। তো ওই সব নিয়ে খুব দুশ্চিন্তা ছিল। তো সকালবেলা এসে শাসিয়ে গেছে যে ঘরটা খালি করে দিচ্ছে না কেন। তখন ও বলেছে খেতে খেতে যে আমাকে আরও 2 দিন সময় দিন, একটা তো ঘরের ব্যবস্থা করতে হবে, অন্তত একটা মানে ছেঁচা বেড়ার ঘর তো করতে হবে, বউটাকে নিয়ে উঠবো কোথায়? তখন ওকে একটু শাসিয়ে টাসিয়ে গেছে যে আমার মনিব কিন্তু বেশি দিন এগুলো সহ্য করবে না, তোমাদের অনেক দিন বলছে ঘরটা খালি করো, খালি করলে তারপরে এটার পজিশন আর কি নেবে, আর এত দেরি করলে যেটুকু টাকা দেওয়া বলেছিলাম সে টাকাও দেওয়া হবে না। তো তারপরে হাসতে হাসতে ওর বউয়ের দিকে তাকিয়ে ব্যঙ্গ দৃষ্টিতে বলেছিল, আরও একটা উপায় আছে, দেখো যদি পারো সেটা ওই মনিবের সঙ্গে বুঝে নিও।
ও অতটা বুঝতে পারিনি, বললো না যেটা ব্যবস্থা হয়েছে ওটাই থাক, আর কোনো নতুন ব্যবস্থায় গিয়ে লাভ নেই, সেই টাকা দিতেও পারবো না। আর কবে কি দেখি যদি কোনো একটু শহরের দিকে যদি ঘর ভাড়া পাই, আর এই রিক্সা চালিয়ে কতটুকু বা আয় করি। একটা সাজের দোকান দিয়েছি স্টেশনের কাছেই, মানে বাজারের কাছটা, ওটাতে কয়েকটা টাকা ইনকাম হয়। পুজোটা কেটে যাক, পুজোটা অবধি সময় দিন, পুজোর কেটে গেলে আমি একটা কিছু না কিছু কিছু না হলে বউকে আর মাকে আমার বউয়ের বাপের বাড়িতে, কেন মায়ের সম্পর্কে আর কেউ নেই ওদের, কিছুদিন রেখে আসবো, আমি বেটা ছেলে যেখানে সেখানে থাকবো, ঘরের ব্যবস্থা করে ওদেরকে নিয়ে আসবো, এটুকুও বললো। শুধু পুজোটা কাটতে দিন, পুজোর আগে তো বাড়ির কুকুর কেউ তাড়ায় না, এত বছর থাকলাম, পুজোর সময় কোথাও কিছু হবে না, পুজোর পরে একটা ব্যবস্থা হবে। একটা মা এক বাড়িতে কাজ করে, তাদেরও একটা ঘর পাবে, তাদের একটা ভাড়া উঠে যাবে, কিছুদিন তারা থাকতে দেবে, ভাড়া কম বেশি যা হোক দিলেও হবে। কিন্তু ওই একই কথা সবাই বলছে যে পুজোটা কাটলে তারপরে। তো লোকটা শুনে চলে গেল। তারপর তো বেরিয়ে চলে এসে রিক্সা চালিয়েছে। তারপরে আমি বলেছি একটা বিকেলের একটা টাইমের পর থেকে ও দোকানটা স্টার্ট করে, যখন থেকে ওই মানে কাস্টমাররা বিশেষ করে মহিলারা আসতে শুরু করে, দোকানটা স্টার্ট করে। তারপরের ঘটনা তো আমরা জানি। তো এইবার এত কিছুর পরে বললো তাহলে কি ওরা এসে আবার বাড়িতে এসে কিছু হামলা টামলা করেছে বা কিছু বলেছে? এই যে হামলা টামলা করেছে বললো, ওর বউয়ের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। কাঁদতে বউ রিক্সা থেকে নামলো। রিক্সা থেকে নেমে ওর স্বামী বলছে কোথায় যাচ্ছ? ও হন করে মাঠে নেমে গেল। এবার যে মাঠে নেমেছে, সব থেকে ভয়ঙ্কর বিষয় হলো মাঠে নামার পরও হাইটটা মনে হলো যেন এবারে এক লাফে, মোটামুটি একটা 4 ফুট 8 ইঞ্চির মেয়ে, মানে এরকম তার হাইট হবে, সে এক লাফে 5 ফুট 5, 6 ফুট 2, মানে এইভাবে ধীরে ধীরে তার হাইটটা বেড়ে গেল, বিশাল লম্বা হয়ে গেল। একটা সময় মাঠের পেছনে জঙ্গলে মিলিয়ে গেল। ও দিশেহারা হয়ে বউয়ের পেছনে ছুটছিল। ও এত ভয় আর আশ্চর্য একসঙ্গেতে না, ও কিছু বুঝতে পারছে না যেটা কী হলো। ও বউ যেই মিলিয়ে যাওয়ার পর ওখানে ধপ করে বসে পড়লো, সারা শরীর ওর কাঁপছে, হাত পা কাঁপছে, ও কিছু বুঝতে পারছে না কী হলো। তারপর দেখছে ও রিক্সাটা দেখে, ও তো ওরমভাবে এরম বসে আছে, সে পাগলের মতন, ও কিছু মানে ওর কোনো হোদবোধ নেই, সেন্স কাজ করছে না যে এটা কী হলো আমার সঙ্গে, কী দেখলাম, ও কী ছিল, ওর আমার বউ ছিল না, অন্য কেউ ছিল, যে এই যে জিনিসটা ভাববে, ভাবার শক্তিটুকু তখন ওর মধ্যে নেই, শুধু শরীর কাঁপছে, আর ও যেমন মুখ দিয়েও লাল পড়ছে, আর কি ভয়ঙ্করভাবে ও বসে আছে মাথা নিচু করে আলের মতো থরথর করে সেই কাঁপছে। তো ওর রিক্সাটা তো দাঁড় করানো ছিল রাস্তার ওপর, তো গ্রামের কিছু লোক আসছিল, হয়তো ওকে ওই যেখানে জিনিসপত্র বিক্রি করে সেখান থেকেই হয়তো আসছিল ডাকবে বলে। ও রিক্সাটা দেখে বলেছে আরে ও তো ওর রিক্সা, ও এখানেই আছে। তখন সাইডের দিকে তাকিয়েছে, দেখছে মাঠের মাঝখানে একটা ছেলে বসে আছে, অদ্ভুতভাবে কিরম কাঁপছে, জ্যোৎস্না রাত ভালোভাবে দেখা যাচ্ছে। এই চল তো, কিরে, ওর নাম ধরে তুই নাকি বলে গ্রামের লোকেরা ডাকছে, কিরে তুই নাকি, দেখছে সাড়া দিচ্ছে না। অন্য কোনো লোক হলে তো কোনো রেসপন্স করতো যে না আমি না বা কিছু, শুধু দেখছে থরথর করে কিরম একটা কাঁপছে অদ্ভুতভাবে, এমনভাবে কাঁপছে যে দূরে কোথায় রাস্তা সেখান থেকে দেখা যাচ্ছে, মাঠের মাঝখানে ওইভাবেও মানে না বসে না শুয়ে একটা অদ্ভুতভাবে ওর অবস্থা। এবার ওকে যখন লোকেরা দেখছে ওরকম পড়ে আছে, ওকে তুলতে পারছে না, তখন বুঝলো যে শরীরে হয়তো কোনো অঙ্গহানি হয়েছে বা কেউ হয়তো কিছু মেরেছে, এরকমই ভাবলো যে ওকে একেও বোধহয় ক্ষতি করে দিয়ে গেছে গো। তারপর ওরা সেন্স নেই কী হয়েছে, গ্রামের লোকেরা ওকে হাসপাতালে ভর্তি করে দিল। ওর যখন জ্ঞান ফেরে, ও দেখলো যে শরীরের নিচের অংশটা প্যারালাইসিস হয়ে গেছে, কোমরের তলা থেকে নিচটা, ওই যে দৌড়ে গিয়ে ওকে ধরতে গিয়ে যে পড়ে গেল না, আর ডাক্তাররা বলেছেন যে খুব শকেতে এরকম ধরনের হয়, নার্ভের ওপর চোট পড়েছে প্রচণ্ড জোরে। এবং যেটা জানতে পারলো সেটা আরও মর্মান্তিক, বেলার দিকেও যখন চলে গেছিলো, দুপুরবেলা একটু লোকেরা যে যার কাজে বা বাড়ির মহিলারা নিজের ঘরে চলে গেছে, হঠাৎ করে ওই মনিবের লোকের নাকি অনেক দিন, বলেছিলাম ওর বউ খুব সুন্দরী, বউটার দিকে নজর ছিল অনেক দিন ধরে। এবার ঠাড়ে ঠোড়ে অনেক দিনভাবে বলার চেষ্টা করেছিল বা এই ছেলেটিকে বোঝানোর চেষ্টা করেছিল যে তোমার ওয়াইফকে বিয়ে করতে চাই বা আমার সঙ্গে রাখতে চাই, তুমি ওকে আমায় দিয়ে দাও, তাহলে তোমার টাকা মাফ করে দেবো, এটা ঠাড়ে ঠোড়ে বোঝাবার চেষ্টা করেছিল, ডিরেক্টলি বলতে পারেনি।
প্রথমত ছেলেটি সৎ, আর ছেলেটি এত সহজ সরল, ওর মাথায় এরম খারাপ চিন্তা আসেইনি যে এরম কেউ বলতে পারে। ও বুঝতে পারছে না দেখে ওকে আর বেশি বোঝানোর চেষ্টা করেনি। ওর মাকে এরকম কিছু হিন্টস দিয়েছিল, মা তীব্রভাবে না করেছিল এবং ছেলের মাথা গরম হয়ে যাবে, ছেলের কাছে সব উল্টোপাল্টা কথা তোলেনি। জানে এরকম অনেকে অনেক কথা বলে, খারাপ প্রস্তাব দেওয়া আর অত সোজা নাকি? গ্রামের লোক আছে না, পাড়ার লোক আছে না, মানে বাড়ির বইয়ের দিকে হাত বাড়াতে এলে হাত কেটে দেবে, যেমন মানুষ ভাবে। তো ওনার মাও তাই ভেবেছে যে আসুক, মানে কোন দিন খারাপ চোখে তাকিয়ে দেখুক, তারপর দেখাবো মজা। তো ওই সময় ওর মা লোকের বাড়ি কাজ করতে গেছে, ছেলে রিক্সা নিয়ে বেরিয়ে গেছে, সে তো চট করে আসবে না, সেই তো বিকেলবেলা দোকান দেবে। বউটা বেচারা একা ছিল, ওকে বাড়ি থেকে নিয়ে কিভাবে চলে গেছে। তখন বউটাকে নিয়ে যখন গাড়িতে উঠছে, তখন বউটা বেশ মানে চিৎকার চেঁচামেচি করেছে, আমি যাব না, আমি কোনো কথা নেই। তখন ওকে বলেছে যে কিছু কথাবার্তা আছে, বাড়িতে চলো। বলছে, ওর কিন্তু মন কুগেছে যে আমার শাশুড়ি আসুক কথা বলবে, আমার স্বামী আসুক কথা বলবে, আমি এই ব্যাপারে কিছু জানি না, বাড়ি ঘরের ব্যাপারে। তো এক প্রকার চলুন না বলে এরমভাবেই মানে জোর করে, অথচ সেই সিনেমার মতো হাঁইয়ে ছেড়ে নিয়ে যাচ্ছে তা কিন্তু না। হ্যাঁ, একটু বুঝিয়ে বাজি, চলো কোনো ব্যাপার না রে, চলো গিয়ে কথা হবে, ওরাও ওখানে আছে, চলো বলে না বুঝিয়ে বাজি ওকে গাড়িতে তুলে নিয়ে গেছে। তো এই দৃশ্যটা পাশের বাড়ির একজন মহিলা জানলা দিয়ে দেখেছে। সে তখন ওর শাশুড়ির কাছে গিয়ে খবর দিয়েছে যে তোমার বউকে নিয়ে গেল, বলছে তোমরা নাকি ওখানে আছো, তুমি তো এখানে কাজ করছো লোকের বাড়ি। ওর শাশুড়ি ওই শুনে পুকুরে বাসন মাজছিল, বাসন টাসন সমস্ত কিছু ফেলে দিয়ে দৌড় দিয়েছে। তারপরে যখন ওখানে গেছে বলে এরকম আমার বৌমাকে এনেছে, বলছে না 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 এরকম কোনো বিষয় না, কিছু না না। তারপর বউ সন্ধেবেলা বাড়ি ফিরে আসে, অদ্ভুত সাজ, পোশাক আশাক অত্যন্ত কুরুচিপূর্ণ পোশাক পরিয়ে অদ্ভুতভাবে সাজিয়েছে। গ্রামের লোক জড়ো হয়ে আছে, ভাবতে পারছেন? সেখানে ও ঘরে এসে বউটা গলায় দড়ি দেয়। কেউ ভাবতে পারো না চোখের নিমেষে এত বড় ঘটনা ঘটে গেল। মানে গ্রামের লোকেরা বলছে যে ওরা যে বুঝবে যে ও গলায় দড়ি দিতে যাচ্ছে, ওকে যে আটকাবে বা কিছু কথা বলবে ওর সঙ্গে, যে তোমার সঙ্গে কি ঘটনা ঘটেছে বলো, এই সুযোগটুকু সে দেয়নি। একদম চোখেতে নিমেষে সে মানে যারা সত্যিকারের মানে জীবন শেষ করে দেব ভাবে, সে কাউকে সময় দেয় না। যাকে যে বাঁচাবে লোকে, সেই সময়টুকু তারা দেয় না, তারা ঝট করে কাজ সেরে ফেলে। আর এখানেও সেইটা হয়েছে, চোখে নিমেষে দরজা বন্ধ করে ঝুলে পড়লো, দরজা ভাঙতে ভাঙতে শেষ। তো এত বড় ঘটনা ঘটে গেছে, এত কিছু হয়ে গেছে, তখন মানে বিশাল ব্যাপার, শাশুড়ি থেকে অজ্ঞান হয়ে যাচ্ছে। এবার ছেলেকে কেন এতক্ষণ ডাকতে আসেনি ওখানকার লোকেরা, এই নিয়ে পুলিশ কিন্তু কোয়েশ্চেন করেছিল যে বউ যদি সন্ধ্যাবেলায় এই ঘটনাটা ঘটায়, তার ছেলেকে আপনারা এত রাত্রে ডাকতে এলেন কেন? ওখানকার লোকেরা ওই যে লোকটি যে তুলে নিয়ে গেছিলো তাকে প্রচণ্ড ভয় পেত। মানে ওখানকার একটা গুন্ডা টাইপের, যদি কিছু ঝামেলা হয় ও বলছে ও গিয়ে খবর দিক, ও বলছে ও গিয়ে খবর দিক। তো এই সব কথাবার্তা চলেছে। তারপরে বউটার বডি নিয়ে চলে যাবার পর ওরা নাকি বেরিয়েছে ছেলেটাকে ডাকতে, কারণ ওকে তো থানায় গিয়ে দেখা করতে হবে বা কিছু। ওর মা তো থেকে অজ্ঞান হয়ে যাচ্ছে। তারপর প্রচুর দিন কেস চলে। লোকটি একবার নাকি জেলে গেছিল, তারপরে প্রচুর টাকা পয়সা দিয়ে ছাড়া পেয়ে যায়, যেমন আমাদের দেশের ব্যবস্থা আর কি। তো ঘটনা শুনতে বললো প্রতি রাতে। তারপর ছেলেটা না কিছুদিন ওরকম পাগলের মতন ছিল, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো, আর সব সময় মানে অন্য মনস্ক থাকতো। শুধু খালি যখন কথা বলতে আমার বউ শুধু বলেছিল যে সাজগোজের যে কারবারটা করো আমার এটা বড় প্রিয়, এটা কখনো ছেড়ো না, এটা কিন্তু করো। তো সেই কাজ করতে 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 ওর এখন অনেক বড় দোকান হয়ে গেছে। ও আর বিয়ে থা করেনি, রিক্সাটা এখনও ও চালায়, নাহলে ওর গ্রামে কেউ চালায়, যতদিন লাস্ট অবধি উনি ওদের খবর জানতেন আর কি। মাটা তারপরে কিছুদিন ছিল, তারপর মা মারা গেছে, তারপরে অনেক জল অনেক জায়গায় গড়িয়ে গেছে। সেই ফ্যামিলিটারও অবস্থা খুব খারাপ, যারা এই বউটার এত বড় ক্ষতি করেছিল। তো সেখানকার ওরা কেন ছাড়া পেল? ওরা ছাড়া পেয়েছিল এটা বলে যে
বউটার সঙ্গে আমার সম্পর্ক ছিল, আমার একে অপরকে ভালোবাসতাম, তাই আমার হাত ধরে সে বেরিয়ে এসছে, এরকম মিথ্যে করে মামলাটাকে সাজিয়েছিল। আর এরা গরিব মানুষ, এরা ওর সঙ্গে তাল মেলাতে পারেনি। ও অনেকবার চিৎকার করে বলেছিল আদালতে গিয়ে যে আমার ওয়াইফ ওরকম টাইপের না, এই মিথ্যা অপবাদ দিচ্ছে। পুরো বিষয়টাকে একটা পরকীয়ার রং লাগিয়ে ব্যাপারটাকে পুরো অন্যদিকে ঘুরিয়ে দিয়েছিল যারা নিয়ে গিয়েছিল। ওরা জানতো যে এরা কিছু করতে পারবে না, তো ওই যা ইচ্ছা তাই করবো আর কিছুদিন লোকে চেঁচামেচি করবে, তারপর থেমে যাবে। আজ থেকে অতদিন আগেকার কথা। কিন্তু ও যখন কারবারটা প্রথম তো বললাম 6 মাস 1 বছর মানে পাগলের মতো এদিক ওদিক ঘুরতো, কিন্তু ওই বউয়ের কথা মাথায় রেখে ওর বন্ধু বান্ধবরা সবাই মনে জোর দিত। বউ যখন চাইতো তুই কি ইমিটেশনারি ব্যবসাটা আবার শুরু কর, ও আবার আস্তে আস্তে মনের জোর নিয়ে ব্যবসাটা শুরু করতে করতে ও আজকে সেই ব্যবসা এত বড় দাঁড় করিয়েছে। আজকে যার জন্য ওর নাম এখানে নেওয়া হলো না, গ্রামের লোক আপদে বিপদে, মেয়ের বিয়ে হচ্ছে না, ছেলে চাকরি নেই, হঠাৎ বাড়ি থেকে অসুস্থ, সমস্ত টাকা ও দেয়। কেউ বিপদে পড়লে টাকা পয়সা দেওয়ার সমস্ত কিছু আজকে করে। আর ড্রাইভার কাকু যে সময়কার গল্প বলছেন সেটাও কিন্তু বেশ অনেক বছর আগেকার ঘটনা, তখনকার বিষয়টা বলছেন। আজকে বর্তমানে এই 2026 সালে এসে কী অবস্থা, তার তার জীবন কোথায় কোন দিকে এগিয়েছে আমরা বলতে পারবো না। ও বলল সে খবর নেই, কিন্তু ওর বউ প্রতি রাতে ওর স্বপ্নে আসতো। শুধু তাই না, ও বলতো আমি যখন সাজগোজে জিনিসের ওই ঠেলাটা নিয়ে প্রথম বুকটা ফেটে যেত, সবসময় আমার পাশে থাকতো। তো আর শেষের দিনে ওইভাবে সেজে এসেছিল, ওকে কিন্তু সবাই দেখেছিল ওখানকার, যাকে জন্য সবাই যে টিটকিরি মেরেছে দেখেছে। তো ওই জায়গা থেকে ও বিভিন্ন পীর ফকির বা বিভিন্ন বাবাজি গোছে তাদের কাছে গিয়ে বারবার একই কথাও জিজ্ঞেস করতো, আমার বউ যদি মরে গিয়ে ভূতই হয়ে যাবে, তাহলে এত লোক কী করে তাকে দেখলো? এত লোক তাকে দেখছে, তার পোশাকের অঙ্গভঙ্গি দেখছে, তার জন্য তাকে দেখে টিটকিরি করছিল, একটু ইচ্ছা করে দাঁড়িয়ে দেখি রঙ্গ তামাশা দেখছিল, তাহলে সেটা কি করে সম্ভব? সে ঘটনাটাও তো ঘটেছিল। এবং পরবর্তীকালে যখন সেখানকার লোকেরা জানতে পেরেছে, তারাও সবাই অবাক যে আমরা তো দেখেছিলাম বউটাকে সেদিনকে। হ্যাঁ, পোশাক আশাক একটু অন্য টাইপের ছিল, ভেবেছে হয়তো ইচ্ছা করে এরকম সাজগোজ করে এসছে, কিন্তু তাকে তো দেখেছিল সবাই। তো ওখানকার অনেকে বলে হয়তো চলে আসার পথে ওরকম করেছিল বাড়ি এসে, তখন বললো না, ওর টাইম অফ ডেথ কিন্তু সন্ধেবেলায়। তো সুতরাং যে সময়টা ও মানে স্বামীর সঙ্গে দাঁড়িয়ে সাজগোজের জিনিস বিক্রি করছিল, তখন অলরেডি ওর মানে জীবন শেষ হয়ে গেছে, বাড়িতে ওর বডি পড়ে আছে। তো দুটো জিনিসের কথা মেলে না। কেউ যদি বলে তখন ও বেঁচে ছিল, তো সেটা মেলে না। এবং ও আরও কতগুলো কথা বলে, আমার স্ত্রী লক্ষ্মী ছিল, ওর আশীর্বাদ, ও সারা জীবন আমার পাশে ছিল এবং ও বিশ্বাস করে আজও আমার পাশে আছে। ও সব সময় ওর স্ত্রীকে নাকি আজও দেখতে পায়, একদম সেই ঘরোয়া হালকা ছাপা শাড়িতে একটা লাল টিপ পরে সিঁদুর পরে, বলে আজও যেন আমার পাশে দাঁড়িয়ে থাকে। এবং সাজগোজের জিনিস কিনি, কয়েকটা ভালো জিনিস ওর জন্য আলাদা করে সরিয়ে রাখি যেটাতে তুমি সাজগোজ করবে। তো এটা ওর জীবন কাহিনী ছিল। অদ্ভুত ঘটনা। শাশুড়িও পরবর্তীকালে মারা গেলেন, কিন্তু উনিও বলেছিলেন যতদিন বেঁচে ছিলেন যে বৌমাকে আমি টের পাই, এবং রাত্রেবেলা ছেলে বৌমা ঘরে গল্প করে পাশের ঘর থেকে আমি শুনতে পাই। তা এত কিছুর মধ্যে একটাই জিনিস হয়েছিল, বউটা ওদের মাথার ছাদটা বাঁচিয়ে দিয়ে চলে গেছিলো, যেটা বলাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। কারণ এই যে একটা কেস হয়ে গেল না, মালিকের এইদিকে মানে পুলিশ নিয়ে গেল পুরো এই ব্যাপারটা পুরো চাপা পড়ে গেল। এবং তাদের পরিবার থেকে বললো তোমরা কেসটা কি তুলে নেবে, তো কেসটা তো এরা তুলে নেয়নি। ওটা পরবর্তীকালে ওই যে বললো যে কী চলেছিল, অন্যরকম রং লাগিয়েছিল, কিন্তু বাড়িটা তাদের বাঁচিয়ে দিয়ে গেল বউটা। ওই বাড়িতে তারা এখনও থাকে। এই ছিল ঘটনা বন্ধুরা। জানি না তোমাদের কেমন লাগবে, আমার কিন্তু খুব দুঃখজনক লেগেছে। কতটা তোমাদের ভৌতিক লেগেছে বা কতটা ভালো লেগেছে বলতে পারবো না, আমার খুব দুঃখজনক লেগেছে যে এরকম ঘটনা গ্রামগঞ্জে কত ঘটছে, কতটুকু সত্যি আমরা খেয়াল রাখি। আর এ তো আজ থেকে অত বছর আগের ঘটনা। আর অনেকে প্রশ্ন করবে যে আগের দিন ঘটনা আসেনি কেন। বন্ধুরা, এই বছরে বারবারই বলেছি, এই 2026 পড়ার পর থেকে আমাদের পরিবারে একটার পর একটা কিছু না কিছু হয়ে চলেছে। তো বিভিন্ন রকমভাবে শারীরিক অসুস্থতা বা বিভিন্ন রকম প্রবলেম হয়ে চলেছে। তো সেগুলো তো বলার মতন কিছু না, সবার জীবনেই ঘটে।
তার জন্য একটু ইরেগুলার মাঝে মাঝে হয়ে যাচ্ছে। বন্ধুরা ক্ষমা করে দিও, চেষ্টা করব রেগুলারিটি মেনটেন করার। ধন্যবাদ, শুভরাত্রি।